জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। 4 দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে এই সফরের মাধ্যমে দুদেশের কৌশলগত অংশীদারিত্বে উন্নতির আশা করা হচ্ছে। বেলা 11টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রী, 3 বাহিনীর প্রধান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। সরকার প্রধানের সফরে দুদেশের মধ্যে 20 থেকে 22টি সমঝোতা হওয়ার কথা রয়েছে। গুরুত্ব পাবে অবকাঠামো উন্নয়ন সহ ব্যবসা বাণিজ্যের নানা দিক। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আবারও ভর্তি করা হয়েছে। ভোররাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেগম জিয়াকে তার গুলশানের বাসভবন থেকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিকভাবে বিএনপি চেয়ারপারসনকে ভর্তি করানো হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন। এর আগে হাসপাতালে 10 দিন চিকিৎসাধীন থাকার পর গত 2 জুলাই বাসায় ফেরেন খালেদা জিয়া। গেল 25 জুন এভারকেয়ার হাসপাতালে তার হার্টে পেসমেকার বসানো হয়। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি চলছে। এ নিয়ে সবশেষ খবর জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, কোটা বাতিলের দাবিতে এই মুহূর্তে কি কর্মসূচি পালন করছে? আজকে জানেন বাংলা ব্লকেটের দ্বিতীয় দিন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে কোটা বিরোধী, অর্থাৎ তারা চাচ্ছে কোটাকে সংস্কার করা হোক এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী সেই তাদেরকে দেওয়া হোক, কিংবা যারা মেধাবী রয়েছে তাদেরকে দেওয়া হোক, যাতে কোটাতে যে অন্যান্য যে কোটাগুলো রয়েছে বেশি সেটি যাতে কমিয়ে আনা হয় এবং সেক্ষেত্রে সংসদে যাতে আইন পাস করা হয় কোটার যেটি আছে সেটি সংস্কার করে। এবং আপনি দেখতে পাচ্ছেন এই যে শাহবাগের যে চৌরাস্তা যেটি রয়েছে তার চারপাশে সড়কের মাঝখানেই অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনেকগুলো হল রয়েছে, আবাসিক হল ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রথমে হল থেকে এবং বিভাগওয়ারি তারা মিছিল নিয়ে বের হয়েছে এবং কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে তারপরে একসাথে মিছিল নিয়ে মধুর ক্যান্টিন হয়ে এবং হলপাড়া প্রদক্ষিণ করে তারপরে শাহবাগে অবস্থান নিয়েছে এবং কিছু শিক্ষার্থী ইন্টারকন্টিনেন্টালের যে মোড় রয়েছে সেখানে অবস্থান নিয়েছে এবং ফার্মগেট পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। অর্থাৎ এই যে ফার্মগেট থেকে শুরু করে বাংলা মোটর, কারওয়ান বাজার এবং শাহবাগ সায়েন্স ল্যাব এবং সেই সাথে চানখার গোল থেকে শুরু করে আমরা যেটি দেখেছি নিউ মার্কেট পর্যন্ত এই পুরো এলাকাতে যান চলাচল এখন বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা যেটি বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাজপথে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেটি তারা আন্দোলন করবে এবং তারা কোটা বিরোধিতার যে আন্দোলন করছে সেখানে তারা নানা স্লোগান প্ল্যাকার্ডে সেটি ফুটিয়ে তুলছেন। এবং এখানে আমরা যেটি দেখেছি শিক্ষার্থীদের মধ্যে আজকের যে দ্বিতীয় দিনে বাংলা ব্লকেটের দ্বিতীয় দিনও তারা এই যে প্রধান যে সড়কগুলো সেগুলো আসলে বন্ধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। সহকর্মী সিফাত শাহরিয়ার জানাচ্ছিলেন কোটা বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি নিয়ে। 7 জন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে কোটা নিয়ে রিট করেন, তাই বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন। এ নিয়ে মন্তব্য করা আইনসিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ছাত্রদের। আমরা তো অ্যাপিল করলাম, এখন আদালত এখন রায় দেয়নি, চূড়ান্ত রায়। এর মধ্যে আমরা কিভাবে এখানে ইন্টারফেয়ার করি? জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করা উচিত, সে কথা তো বলেছি।
এদিকে কোটা ও পেনশন ইস্যুতে রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে বৈঠক করলেন 5 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী। দুপুরে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, আইনি বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আর তথ্য প্রতিমন্ত্রী বললেন, আন্দোলন পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে এ নিয়ে কোনো কথা বলা যাচ্ছে না। আমাদের অবস্থান হচ্ছে আসলে আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সেটা নিয়ে আমরা মন্তব্য করব না, এবং যারা সেখানে দাবিটা করেছেন সেটা অপেক্ষা করতে হবে, তাদেরকেও অপেক্ষা করতে হবে। আমরা সরকার তো ইতিমধ্যেই একটা এই বিষয়ে আপিল করেছে। সরকার কিন্তু যেহেতু প্রজ্ঞাপন বাতিলের যে নির্দেশ হাইকোর্টের আদেশটা ছিল সেটা নিয়ে একটা বাতিল সরকার একটা আপিল করেছে, তো সুতরাং এই বিষয়ে আমি মন্তব্য করতে পারছি না। কোনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা আমরা নিজেরাই করছি, এটা রুটিন একটা বিষয়। আবার বললাম, আর কোনো সিদ্ধান্ত আসলে, কোনো বক্তব্য থাকলে এটা একটা পার্টি সেক্রেটারি আছেন, মুখপাত্র আছেন, ওটা ওভাবে নিশ্চয়ই আসবে। কোটা বিষয়টি আদালতে বিচারাধীন উল্লেখ করে আন্দোলনকারীদের রাজপথ ছেড়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। আরও বলেন, কোটার পূর্ণাঙ্গ রায় হাতে পেলেই আপিল করে শুনানি করা হবে। আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আসে, এটা তো বিচার হবে। সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব, ওনারা এইগুলো না করে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি এবং শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের দাবিতে যে আন্দোলন চলছে তা যৌক্তিক। এই আন্দোলনে বিএনপির সমর্থন রয়েছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, এই আন্দোলনে বিএনপির বিপক্ষে যে ইন্ধনের অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। তো ছেলেদের যে দাবি, এটা আমরা বলেছি আমরা সমর্থন করি, এটা অত্যন্ত যৌক্তিক দাবি। এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। 50 বছর পরেও 56% আপনি কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। ওইখানে যেটা হচ্ছে, মেধার যে বিকাশ সেটা একদমই হচ্ছে না। তার মেধা দিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেশন, আপনার অন্যান্য জায়গাগুলোতে আপনি নিতে পারছেন না। এটা একটা বড় ক্ষতি হয়ে গেছে সেগুলো। অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে ইউনুস সহ 7 জনের আবেদনটি করা হয়েছে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠন করেন ঢাকার আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন অভিযোগ গঠনের এই আদেশ দেন। সে সাথে শুনানি শুরুর জন্য আগামী 15 জুলাই দিন ধার্য করেছেন আদালত। দেশে যে পরিমাণ বনাঞ্চল থাকা দরকার তা নেই উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম ওবায়দুল মোক্তাদির বলেছেন, বনাঞ্চলে বাড়িঘর করার অনুমতি দিচ্ছে রাজুক। এমন অভিযোগের কিছু সত্যতাও আছে। পূর্বাঞ্চলে মেকানিক্যাল স্ট্যাকইয়ার্ডে মন্ত্রণালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহে যোগ দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ যতটুকু বনাঞ্চল থাকার কথা তা নেই। পৃথিবীর সব দেশেই শতবর্ষী গাছ রক্ষায় পরিকল্পনা নেওয়া হয়। এ সময় তিনি পেনশন নিয়ে আন্দোলনরত শিক্ষক এবং কোটা বিরোধী শিক্ষার্থীদের সমালোচনা করেন। পরিকল্পনার অংশ হিসেবে রাজৌক এলাকার 38 প্রজাতির 2 লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা করেছে সংস্থাটি। এছাড়াও সারা বছর 5 লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বাড়ি করার জন্য যে আপনারা শর্তাবলী দেবেন, সেই শর্তাবলীর সাথে ছোট্ট একটি শর্ত যোগ করে দিবেন যে ওনার বাড়ির যে অবশিষ্ট জায়গাসমূহ আছে সেখানে আপনার যাতে অন্তপক্ষে ফুলের বাগান হলেও যেন তৈরি করে, তাহলেও বনায়নের একটা অংশ রক্ষা করা যায়। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে।
বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। নরসিংদীর রায়পুরায় রেল লাইনের উপর থেকে ছিন্ন ভিন্ন 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। ভোর 5:30 থেকে সকাল 8টার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। এটি ঢাকা চট্টগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরায় খাকচোক এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরহতাল শুরু করে। এখনও নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আমরা এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া নিয়েছি, দেখছি যে লোকজন, তারপরে ওইটা দেখি দিন 5টা লাশ পড়ে রয়েছে এখানে ট্রেনের লাইনের মাঝে। কেমনে পড়ছে এটা তো আমরা কেউ দেই না, গাড়ির কাটা ওই সম্ভবত উপরে তুই পড়ছে, সাইডের তো পড়তো তাহলে তো নিচে গেল গইলে। আপনারা এগুলো কি চিনেন? না, এগুলি আমরা এই এলাকার ভিতরে না। পরিচয় শনাক্তর চেষ্টা করতেছি। আমরা রাতে সুরতাল করেছি, আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিব। আমরা সকল বিষয় মাথায় রেখে তদন্ত করতেছি। আমরা ধারণা করতেছি যে ট্রেনে কাটা পড়ে আসলে 5 জন লোক মারা গেছে, এবং কিভাবে মারা গেছে, ট্রেনের ছাদে থেকে পড়ে মারা গেছে নাকি লাইনে দাঁড়িয়ে ছিল নাকি 2 বগির মাঝখানে ফাঁকা জায়গায় বসেছিল, এই সবগুলা বিষয় মাথায় রেখে আমরা তদন্ত করতেছি। দেশের মধ্য উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিস্তা, যমুনা, ধলেশ্বরে ও ঝিনাই নদীর পানি এখনও প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। এতে পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 3 লাখের বেশি মানুষ। কুড়িগ্রামে তিস্তা সহ সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা, একের পর এক তলিয়ে যাচ্ছে ফসলি জমি। বন্যা পরিস্থিতির অবনতি হয় 52টি ইউনিয়নের 3 শতাধিক গ্রাম প্লাবিত। 1.5 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। টাঙ্গাইলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনা, ধলেশ্বর ও ঝিনাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানি বাড়ায় প্লাবিত হয়ে পানিবন্দী জেলার প্রায় 50,000 বাসিন্দা। গাইবান্ধা, জামালপুর ও সিরাজগঞ্জে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে বানভাসী মানুষের দুর্ভোগ বেড়েছে। এখনো বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সমস্যা আছে, খাওয়া দাওয়া কষ্ট, গরু ছাগল বাইকেরা পাই না, চলাফেরা করে পাই না, হাট বাজার করে পাই না, খাওয়া দাওয়া খুব অসুবিধা। পানি এক গলা পানি হয়েছে, ঘরের উপরে গাছ পড়ছে, থাকা খাওয়া খুব কষ্ট, স্কুলের আশ্রয় নিছি। এদিকে ঝিনাইদহে গড়াই নদের অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। ভাঙনের কবল থেকে বাঁচতে বসতভিটা সরিয়ে নেওয়া হলেও রেহাই মিলছে না। সয় সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন বহু মানুষ। ভাঙন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার সারটিয়া, থলহারা ও হাকিমপুর ইউনিয়ন। জেলায় মাত্র 5 কিলোমিটার অংশে বেড়িবাঁধ রয়েছে, তবে তাও দীর্ঘদিন সংস্কার না থাকায় হয়েছে ঝুঁকিতে। এছাড়াও নদের প্রায় 20 কিলোমিটার অংশের বাসিন্দারাও ঝুঁকিতে দিন পার করছেন। ভাঙন থেকে রক্ষায় স্থানীয়রা দীর্ঘদিন ধরে বাঁধ নির্মাণের দাবি জানালেও নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, স্থানীয় বাঁধ নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। পচনশীল খাদ্যপণ্য নিলাম ডাকে আগ্রহ কমেছে বিডারদের। নিলাম শেষের পরে বিক্রয় আদেশ অনুমোদন জটিলতায় উৎসাহ হারাচ্ছেন বিডাররা। বাজারে যখন বিদেশি ফল, আপেল, কমলা ধরাছোঁয়ার বাইরে, তখন কন্টেইনার বন্দি অবস্থায় চট্টগ্রাম বন্দরে পচে যাচ্ছে আমদানি করা পণ্য। বিডারদের অভিযোগ, পচনশীল পণ্যের নিলাম দ্রুত আয়োজনে রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশ থাকলেও তা বাস্তবায়ন করছে না কর্তৃপক্ষ। যথাসময়ে নিলাম হলে বেশি রাজস্ব পেত সরকার। আর কাস্টমস কর্মকর্তাদের দাবি, সব প্রক্রিয়া শেষ হওয়ার পর দ্রুত পণ্য ছাড়ের অনুমোদন দেন তারা। মালটা ধরেন আপনার 30% অলরেডি নষ্টর দিকে আছে, তো এটা যত দিন যাবে তত এটা পচনশীল পণ্য পচতে থাকবে, তো আমি ক্ষতির সম্মুখীন হব। তো আমার চাওয়া এটা যে কাস্টম কর্তৃপক্ষ দ্রুত আমাকে এটা অনুমোদনটা দেয়। যেটা শুধুমাত্র নিলাম রক্ষা, নিয়ম রক্ষার একটা নিলাম। আর অন্যান্য বিষয়গুলা, আপেল বা এই খেজুর যেগুলা, সেগুলা তো চলছে, তবে এগুলো যদি আরও একটু আগে করা হতো তাহলে হয়তো সবাই একটু ভালো বেনিফিশিয়ারি হতো। নিলামের যখন আমরা নোটিশ দিই তখন নিলাম আমাদের একটা 2 বা 3 দিন একটা সময় দেওয়া লাগে যে তারা পণ্যগুলো ফিজিক্যালি এক্সামিন করবে। তো যারা নিলামে অংশগ্রহণ করবে তারা আবার এটা ফিজিক্যালি পণ্যটা দেখে আসে। তো এটা একটা প্রসিডিউর মেনটেন করে এই জায়গায় আসা হয়।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। আজ ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স 5.68 পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে 5,564 পয়েন্টে। ডিএসসিতে 888 কোটি 57,71,000 টাকার শেয়ারও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 908 কোটি 77,86,000 টাকা। এদিন ডিএসসিতে মোট 394টি কোম্পানির শেয়ারও ইউনিট লেনদেন হয়েছে। অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 164টি কোম্পানির, দর কমেছে 197 কোম্পানির, আর 33টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি বিমান ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। রাজধানী নিয়ামের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এয়ারবেস 101 থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহে মরু শহর আগাদেজের কাছে $10 কোটি একটি ড্রোন ঘাঁটি সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। এয়ারবেস 201 হিসেবে পরিচিত এই সেনাঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হবে আগস্টে। নাইজারের সেনা সরকার এপ্রিলে নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রকে পশ্চিম আফ্রিকার দেশ থেকে প্রায় 1000 সেনা প্রত্যাহার করে নিতে। যুক্তরাষ্ট্রকে সময় দেওয়া হয় চলতি বছরের 15 সেপ্টেম্বর পর্যন্ত। গেল বছর পশ্চিম আফ্রিকার দেশটি পুরোপুরি সেনা শাসনের অধীনে চলে যায়। শ্রীলঙ্কা জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক সোনাথ জয়াসুরিয়াকে। ভারত ও ইংল্যান্ড সিরিজে দল পরিচালনার দায়িত্ব পান তিনি। গত মাসে হওয়া টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের পরামর্শক ছিলেন জয়াসুরিয়া। বিশ্বকাপে শ্রীলঙ্কার হতাশাজনক পারফরম্যান্সের পর গত সপ্তাহে প্রধান কোচের পদ ছেড়েছেন ক্রিস সিলভারউড। পদত্যাগ করেছেন আরেক পরামর্শক মাহেলা জয়বর্ধনে। দুজনের বিদায়ের পর তাই নতুন কোচ হিসেবে নিজ দেশের কিংবদন্তি ব্যাটার সোনাথ জয়াসুরিয়াকে বেছে নেয় বোর্ড, যা ঘরের মাঠে ভারত এবং ইংল্যান্ডের বিপক্ষে তার অধীনেই খেলবেন কুশল মেন্ডিস, ওয়ানিন্দো হাসারাঙ্গারা। দীর্ঘ 8 বছর পর আবারও ফিরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার পাকিস্তানের টুর্নামেন্টটিতে অংশ নেবে 8টি দল। যদিও টুর্নামেন্টের সূচি ও গ্রুপ পর্ব নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি আইসিসি। খসড়া ফিক্সচারে 19 ফেব্রুয়ারি করাচিতে উদ্বোধনী খেলায় স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তবে ইংল্যান্ডের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছেন পাকিস্তানের প্রস্তাবিত 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে আইসিসি। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে 20 ফেব্রুয়ারি লাহোরে ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে। বাংলাদেশের পরের ম্যাচ রাওয়ালপিন্ডিতে 24 ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে শান্তদের আবার ফিরতে হবে লাহোরে। লাহোরের বিখ্যাত গাদ্দাফি স্টেডিয়ামে 27 ফেব্রুয়ারি মুখোমুখি হবে বাংলাদেশ নিউজিল্যান্ড। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।